হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমার তরফ থেকে এবং চাকরি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে নবম শ্রেণীর বাংলা ভাষা ও সাহিত্য বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার মধ্য দিয়ে আমরা কবির কল্পলোকে সাথে আমরাও আমাদের কল্পনা লোককে এক সুতোয় গাঁথার চেষ্টা করব। আমাদের ঘরের মধ্যে মনটাকে আর বেঁধে রাখব না। আমাদের আধুনিক কবি, আধুনিক মনস্ক রবীন্দ্রনাথের পরবর্তীকালে যদি সর্বশ্রেষ্ঠ কবি হিসাবে আখ্যায়িত করা হয়, তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ। আমাদের জীবনের আনন্দ, জীবনের একটা ভরসা, দুঃখ, যন্ত্রণা, কষ্ট যখনই আমরা বিচরণ করি, ঠিক সেই সময়ই আমাদের ডিঙি হিসাবে চলে আসেন জীবনানন্দ দাশ। তার গল্প কবিতার তরি বেয়ে আমরা পাড়ি দিই আনন্দ সাগরে, সেইখানে সন্তরিত করি। সেইভাবেই আমরাও কিন্তু আজকে আমাদের এই আলোচনার ডিঙি নিয়ে যাব সেই আনন্দধারায়, আমাদের বাংলা প্রকৃতিতে। আমরা যেখানে ভাবতে পারবো, আমরা আনন্দ পাব, এই বিষিয়ে পড়া পরিবেশের মধ্যে আমরা অক্সিজেনের খোঁজে আমরা মননকে নতুন কিছু সন্ধানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। রবীন্দ্রনাথের ঠিক পরপর যে সমস্ত কবিরা উঠে এসেছিলেন, রবীন্দ্রনাথ ছিলেন নিজেই একটা মহাসাগর বা সমুদ্র। তার বিরুদ্ধে সেইভাবে কেউ কিন্তু সন্তরণ করতে পারেননি, যদিও অনেকেই চেষ্টা করেছিলেন। সেই সময়ে কল্লোল গোষ্ঠী, সেই কল্লোল গোষ্ঠীর মধ্যে অন্যতম ছিলেন আমাদের জীবনানন্দ দাশ। অন্যান্য কবি সাহিত্যিকরা রবীন্দ্রনাথকে পরবর্তীকালে আরও বেশি করে আঁকড়ে ধরেছিলেন, ধরতে বাধ্য হয়েছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম জ্যোতিষ্ক, ঠিক সেই জ্যোতিষ্কের পাশাপাশি জীবনানন্দ দাশের মতন একটা তারাও কিন্তু আমরা স্বমহিমায় আবির্ভূত হতে দেখেছিলাম সেই বিংশ শতকের একেবারে সূচনা লগ্ন থেকেই প্রায়। তার কাব্যের প্রধান বৈশিষ্ট্য তিনটে চারটে শব্দের মধ্য দিয়ে আমরা বলতে পারি। কবি সাহিত্যিকরা জীবনানন্দ দাশের কাব্য বৈশিষ্ট্যকে বলেছেন, তার কাব্য হচ্ছে বর্ণনামূলক, আর তার বর্ণনা চিত্রময়তায় ভরপুর, আর তার চিত্র বর্ণময়। তাহলে দেখো, এই তিনটে শব্দের মধ্যেই কিন্তু আমরা জীবনানন্দ দাশকে পেয়ে যাই, তার কাব্য বৈচিত্র্যকে পেয়ে যাই। বর্ণনাময়, চিত্রময়তায় আর বর্ণময়। অবশ্যই আর হবেই না কেন, একেবারে
পৃথিবীতে যখন তিনি এসেছেন, আমাদের এই প্রকৃতিতে, আর যার কোলে এসেছিলেন, প্রথম আলো দেখেছিলেন যার কোলে, তিনিও তো ছিলেন বিখ্যাত সেই সময়কার কবি। তিনি হচ্ছেন কুসুম কুমারী দেবী। যে কুসুম কুমারী দেবীর আদর্শ ছেলের কবিতাটা আমরা বিভিন্ন জায়গায় পাঠ করি, বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করি। সেই বিখ্যাত দুটি লাইন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তাহলে এরকম একটা কবির কোলে যিনি এসেছেন, আর তার মধ্যে আমরা তো সেই কাব্যিক ভাব পাব। সেই কাব্যিক ভাব শুধুমাত্র এই সাধারণ কবি সাহিত্যিকদের মতো নয়, তার মাত্রাটা চলে যায় একটা শীর্ষ জায়গায়, একটা চরম শিখরে। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে আমরা দেখতে পাব তার প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক 1927 সালে প্রকাশ হয়। তারপরে কিন্তু আর তার পেছনে ফিরে তাকাতে হয়নি। পরপর তার বিখ্যাত যে কাব্যগ্রন্থগুলি রয়েছে, রূপসী বাংলা, আমরা সবাই জানি এই নামটা, বেলা অবেলা কালবেলা, বনলতা সেন, সাতটি তারার তিমির, এই সমস্ত কাব্যগ্রন্থগুলি আমরা জীবনানন্দ দাশের কাছ থেকেই পেয়েছি। এছাড়া কিছু কিছু তিনি উপন্যাস রচনা করেছেন, আর কিছু ছোট গল্প আমরা দেখতে পেয়েছি তার হাত থেকে বেরিয়ে এসেছি। এছাড়া সাহিত্যের যে কিছু ভাষা, সেই বিষয়ে তিনি লেখালেখি করেছেন। কিন্তু অন্য সমস্ত কিছুর বাইরে গিয়ে আমরা যদি শুধুমাত্র কবি হিসাবে দেখতে পাই, তাহলেও আমরা দেখব জীবনানন্দ দাশ আমাদের জীবনের একেবারে শৈশব থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত সমস্ত জায়গায় যেন আনন্দ দিয়ে গেছেন। তার নামের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছিলাম জীবনানন্দ। শুধুমাত্র তার জীবনের আনন্দ নয়, আমাদের জীবনের আনন্দে তিনি আছেন, আমাদের ভরসায় আছেন। আর বহমান জীবনে তার বিভিন্ন বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারি। তার পড়াশোনা, তার কর্মজীবন, এই সবের মধ্যেই আমরা দেখব বিভিন্ন বৈচিত্র্য। তিনি বিভিন্ন কলেজে অধ্যাপনার কাজ করেছেন, কখনো তাকে সেই কাজ ছাড়তে বাধ্য করেন সেই সময় প্রশাসন, কলেজ প্রশাসন। তারপরে তিনি আবার বেরিয়ে যান, নতুনভাবে আবার জীবনকে শুরু করেন। কিন্তু তার একটাই অস্ত্র ছিল, প্রধান অস্ত্র, সেটা হচ্ছে লেখালেখি। সেই লেখালেখির মধ্য দিয়েই কিন্তু তিনি সবার মুখে জবাব দিয়েছেন। আর আমরা পেয়ে গেছি আমাদের জীবনের আনন্দকে। সেই জীবনের আনন্দকে আজকে আমরা জীবনানন্দ হিসাবে পেয়েছি। তার প্রেক্ষাপট যদি একটুখানি আমরা বলি, তার যে টাইটেল আমরা দেখতে পাচ্ছি দাস, তিনি কিন্তু বা তার পূর্বসূরীরা দাস ছিলেন না। তাদের প্রধান টাইটেল ছিল যে দাশগুপ্ত। সেই দাশগুপ্তটা তার ঠাকুরদাদার থেকেই আস্তে আস্তে সেই গুপ্তটা বর্জন করতে করতে এসে ঠেকেছে দাসে। তারপর থেকে আস্তে আস্তে আমরা তার টাইটেলটা দেখছি দাস। অর্থাৎ তাদের যদি পূর্ব টাইটেলটা বলি তাহলে জীবনানন্দ দাশগুপ্ত, কিন্তু পরবর্তীকালে সেটা হয়ে গেছে জীবনানন্দ দাশ। তার ঠাকুরদার কাছ থেকেই সে দাস হিসাবে আমরা পাই। আজ আমরা আমাদের গ্রাম বাংলার প্রকৃতি, আমাদের বাংলার প্রকৃতি কোলে আমরা ভাসব, আমরা বিচরণ করব, আমরা ঘাসের উপর বসব। সে ঘাসের উপর বসে, সবুজ ঘাসে বসে আমরা অবলোক দৃষ্টিতে সন্ধ্যার আকাশ অবলোকন করব। সন্ধ্যার আকাশে নিয়ে যাবে আমাদের সেই কবি, যেখানে আমরা দেখতে পাব
তারাদের আনাগোনা, সেই তারাদের নিয়েই তার খেলা। আমাদের গাছগাছালি, আমাদের সাগর সমুদ্র, আমাদের মাছ, এই সব নিয়েই যেন আধুনিক কবিতা। আর আধুনিক কবিতাটাই আমরা আজকে আলোচনা করব। আমাদের নবম শ্রেণীর যে কবিতাটা রয়েছে, আকাশে সাতটি তারা, শিরোনাম থেকে আমরা বুঝতে পাচ্ছি তিনি আমাদের নিয়ে যাচ্ছেন সেই গগনে, আকাশপানে। সেই আকাশপানে আমরা একটু ঘুরে আসি, কবি কী বলছেন। আর এই কবিতাটার যে মূল গ্রন্থ সেটা হচ্ছে রূপসী বাংলা। তার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলতেও আমাদের দ্বিধাবোধ হয় না এই রূপসী বাংলাকে। সেই রূপসী বাংলা কাব্যগ্রন্থের 6 নম্বর কবিতাটা হচ্ছে আকাশে সাতটি তারা। কিন্তু এই আকাশে সাতটি তারা কবিতার নামটা কবি নিজে কিন্তু দেননি। এই কবিতাটার নাম পরবর্তীকালে দেওয়া হয়েছে। এই কবিতার প্রথম যে লাইনটা, চরণটা রয়েছে, সেই চরণের নাম অনুযায়ী কিন্তু এই নামকরণটা করা হয়েছে। তাহলে আমরা কবিতাটার আস্তে আস্তে যাই, দেখি আমাদের কিভাবে প্রকৃতি দর্শন করাচ্ছেন কবি। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখিনি কো, দেখি নাই অত অজস্র চুলের চুমা। হিজলে কাঠালে জামে ঝরে অবিরত। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখানা, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি পাইটের। সত্যি আমাদের গায়ে যেন কাটা দিয়ে ওঠে। এই প্রকৃতিকে কবি এত কাছ থেকে দেখেছেন। প্রকৃতি আর কবি যেন আলিঙ্গন করছেন, আর সেই আলিঙ্গনে আমাদেরকে নিয়ে যাচ্ছেন চিত্রময়তার মধ্যে। তিনি যেন হাতে শব্দের তুলি নিয়ে তিনি প্রকৃতিকে কাগজে সুন্দর করে এঁকে দিচ্ছেন শব্দের মধ্য দিয়ে। প্রত্যেকটা শব্দের মধ্যে যেন আমরা দেখতে পাই প্রকৃতির একেবারে নিজস্ব রূপচিত্র। সেই প্রকৃতির নিজস্ব রূপচিত্রই যেন আমরা খুঁজে পাই জীবনানন্দ দাশের কবিতাগুলির মধ্যে। এবার আমরা আলোচনা করি। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। একেবারে সাধারণ কথায়, সাধারণ ভাষায় একটা অনবদ্য চিত্রময়তায় তিনি আমাদের নিয়ে যাচ্ছেন, প্রকৃতির বর্ণনা করছেন। ঠিক সন্ধ্যা যখন হচ্ছে, ঠিক সেই সময়টায় আকাশে সাতটি তারা দেখতে পাচ্ছি। সেই সাতটি তারা অর্থাৎ যে একসঙ্গে আমরা বলি সপ্তর্ষি মণ্ডল, সেই সপ্তর্ষি মণ্ডলের যে সাতটি তারা সেইগুলি হচ্ছে মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু ও বৈশিষ্ট্য।
এই সাতটি তারাকেই একসঙ্গে আমরা বলি সপ্তর্ষিমণ্ডল। আরেকবার বলছি, সুন্দর করে তোমরা একটু নোট করে নেবে, পরীক্ষা আসতে পারে। যে সাতটি তারার নাম বলো। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ। এই সাতটি তারা আমরা বলি সপ্তর্ষিমণ্ডল। তাহলে আকাশে সাতটি তারা ফুটে উঠেছে, আর কবি সবুজ ঘাসের সেই গালিচায় বসে তিনি আনমনে ওই দিকে তাকিয়ে রয়েছেন। তিনি দেখছেন আমাদের এই পল্লী প্রকৃতির মধ্যে এই সুন্দর আকাশে কি সুন্দর একটা আলোর চিত্রমেলা। সেই আলোর চিত্রমেলায় তিনি কিন্তু বিভোর হয়ে আছেন, আর সেই বিভোরতায় আমাদেরকেও নিয়ে যাচ্ছেন। আমরা নিজেরাও হয়তো ভাবছি, কেউ কেউ, তোমরা সবাই আমার সঙ্গে ভাবার চেষ্টা করো। আমরা সবাই একটা সুন্দর ফাঁকা মাঠের মধ্যে সবুজ ঘাসে বসে রয়েছি, আর ঠিক সন্ধ্যার সময় আকাশের দিকে তাকিয়ে আমরা সপ্তর্ষিমণ্ডল দেখছি। আর সেই সুন্দর দৃশ্য আমরা কিন্তু এই কবিতার মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। আর তার সুন্দর যে রঙের বর্ণনা, রঙের খেলা, এই রঙের খেলা এত সুন্দরভাবে শব্দের মধ্য দিয়ে জীবনানন্দ দাশ খেলতে পারতেন, যেটা অন্য কবিদের মধ্যে ততটা কিন্তু আমরা পাই না। কি সুন্দর বর্ণনা এখানে। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। কামরাঙা ফল আমরা সবাই দেখেছি কম বেশি, গ্রাম অঞ্চলে যারা আমরা থেকেছি তারা অবশ্যই জানবো, আর শহর অঞ্চলেও কিছু কিছু আমরা দেখেছি অবশ্য। তাহলে কামরাঙা যখন পেকে যায় তখন হলুদের উপরে লাল আভা, সে পড়ন্ত বিকেলে অস্তমিত সূর্যের সেই লাল আভাটা যখন আকাশে দেখায় তখন যেন একটা নতুন মাত্রা পায়, যেন রঙের খেলা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সেই কামরাঙা লাল মেঘ, সেই মেঘের রঙটাকে তুলনা করেছে পেকে যাওয়া কামরাঙার লাল রঙের মতন। কামরাঙা পেকে গেছে, সেই লাল হলুদের আভার মধ্যে যেন তিনি দেখতে পাচ্ছেন আমাদের এই সুন্দর মেঘটাকে, পড়ন্ত বিকেলের লাল আভাযুক্ত মেঘ। যেন মৃত মনিয়ার মতো। মনিয়া ছোট্ট একটা পাখি, তার গায়ের রং কিছুটা বাদামি রঙের, আর তার ছোট্ট একটা লেজ রয়েছে, সরু লেজ, আর লেজটা হলুদ আর লালের মিশ্রণে মতো দেখতে, খুব সুন্দর পাখি। সেই পাখিটা যেন কি হচ্ছে, ডুবছে। মৃত মনিয়া ডুবছে কোথায়? গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। গঙ্গা সাগর, গঙ্গা আর সাগরের সঙ্গমস্থল, অর্থাৎ বঙ্গোপসাগরের যে জায়গাটায় আমাদের গঙ্গা নদীটা মিলিত হয়েছে সেই জায়গাটাকে বলা হচ্ছে গঙ্গা সাগরে। তাহলে সেই গঙ্গা সাগরে যেন ঢেউয়ে আমাদের এই মেঘ যেন ভাসছে, ওইখানে যেন ডুবে যাচ্ছে সেই সন্ধ্যায়। তাহলে এইভাবে কবি বলছেন, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়া পাখির মতো গঙ্গা সাগরে ঢেউয়ের মধ্যে ডুবছে, সন্তরিত করছে, নিমজ্জিত হয়ে পড়ছে। তাহলে কোন সময়টা? ঠিক সন্ধ্যার সময়। কবি সবুজ ঘাসের গালিচায় বসে আনমনে তাকিয়ে রয়েছেন আকাশের দিকে। আকাশের দিকে তাকিয়ে তিনি দেখতে পেয়েছেন সেই সাতটি তারা দেখে তিনি অভিভূত। আর যে মেঘ সন্ধ্যা হয়ে গেছে, সেই মেঘেরা লাল আভায় তারা যেন ডুবছে মৃত মনিয়া পাখির মতো গঙ্গা সাগরের ঢেউয়ের মধ্যে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। পল্লী প্রকৃতি
ওইখানে একেবারে মুক্ত। সেখানে নেই সেভাবে কোনো কলকারখানা, সেইখানে নেই পরিবেশ দূষণ, একেবারেই যেন নির্ভেজাল প্রকৃতি। প্রকৃতির মধ্যে কোনো রকম কৃত্রিমতার ছোঁয়া কবি এইখানে খুঁজে পাননি। তাই সে বাংলার প্রকৃতিকে তিনি বলেছেন শান্ত, অনুগত, যেন আপন করেছেন। বাংলার নীল সন্ধ্যা, নীল সন্ধ্যা কেন বলেছেন? বাংলা প্রকৃতি নদী, নালা, খাল, বিলে ভরপুর। তার উপরে রয়েছে আমাদের গাছপালা, সবুজের আনাগোনা। এবার যখনই সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেই সন্ধ্যায় সবুজ গাছপালার মধ্যেও যেন নীলাভ ছোঁয়া, আর সেই নীল সমুদ্র মিলেমিশে যেন একাকার হয়ে গেছে সেই সন্ধ্যাবেলাটায়। তাই বলেছে যে নীল সন্ধ্যা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। শান্ত অনুগত কেন বলা হয়েছে বাংলাকে, আবার সেই সন্ধ্যাকে কেন বলা হয়েছে, বা তার আগে নীল শব্দটা বা নীল রংটা কেন তিনি ব্যবহার করেছেন? কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, অনবদ্য উপমা। কেশবতী কন্যা, যার অনেক বড় বড় চুল রয়েছে, কেশ রয়েছে। কেশবতী কন্যাদের এমনি খুব সুন্দর দেখতে, মেয়েদের তো সুন্দরী, তার উপরে যদি সেই কালো কেশ থাকে, কেশবতীদের মাত্রা যেন অন্য মাত্রায় নিয়ে যান কবি সাহিত্যিকরা। যেরকম এখানে আমরা জীবনানন্দ দাশকে দেখেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প কবিতার মধ্যে সুন্দরের বর্ণনা করতে গিয়ে তিনি কিন্তু দিয়েছেন আমাদের নারীদের আগমন। সেই কালিদাস থেকে শুরু করেছেন। আর তাহলে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আকাশ কালো হয়ে গেছে, তার পারিপার্শ্বিক অবস্থাও কালো কালো ভাব, সন্ধ্যা। তাহলে আমাদের সেই সুন্দর প্রকৃতিটাকে তিনি বলেছেন নারী, তিনি বলেছেন কন্যা, আর তার চুল ছড়িয়ে দিয়েছেন আকাশে। সেই আকাশ থেকে সাগরে যেন মিশেছে, আমাদের প্রকৃতিতে আমাদের যেন গাছপালার উপরে ছড়িয়ে পড়েছে। সেই মেয়েটির চুল চারিদিকে যখন ছড়িয়ে পড়েছে, তখনই যেন মনে হচ্ছে যে আমরা একটা বিভোর মধ্যে রয়েছি, একটা মায়াবী পরিবেশের মধ্যে অবস্থান করছি। তাহলে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। তাহলে কবি নিজেই তো প্রকৃতির মধ্যে ডুবে রয়েছেন, তাই প্রকৃতিটাকে তিনি বলেছেন নারী, কেশবতী কন্যা। আর তার কেশগুলি যেন ছোঁয়া লাগছে কবির মুখে, চোখে, দেহে, মনে, প্রাণে। তিনি কেশবতীর সেই কেশ নিয়ে যেন অভিভূত, তিনি আনন্দিত, আহ্লাদিত। আর সেই আহ্লাদিত ভাবটাকেই আমাদের জীবনে জীবনানন্দ আনন্দ দিয়েছেন, শুধু এ কবিতায় নয়, অনেক কবিতায়। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখিনি কো। তাহলে এই যে সুন্দর বর্ণনা, আমাদের প্রকৃতি, এই প্রকৃতির মতন অন্য কোনো দেশে গিয়ে এত সুন্দর প্রকৃতি তিনি দেখেননি। তাই আমরা একটা কবিতায় পড়েছি, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অর্থাৎ বাংলার অপরূপ সৌন্দর্য, পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন বাংলার মধ্যে তিনি খুঁজে পেয়েছেন, বাংলার প্রকৃতির মধ্যে খুঁজে পেয়েছেন। তাই অন্য জায়গায় তিনি এই বাংলার রূপ দেখে প্রকৃতির খোঁজার জন্য তিনি যেতে চাইছেন না।
বাংলার রূপের মধ্যেই তিনি আবিষ্ট হয়ে থাকতে চাইছেন, বাংলার মধ্যেই তিনি আবদ্ধ হয়ে থাকতে চাইছেন। কেননা বাংলার প্রকৃতি এত সুন্দর, এত আমাদের মনের কাছের, যেটা অন্য জায়গায় গেলে কবি হয়তো পাবেন না, দেখতে পাবেন না। তাই বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, অন্ধকারে জেগে ওঠে। তাহলে এইখানেও বলছে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখিনুকো। পৃথিবীর কন্যারে, কন্যা বলতে কোথায়? কন্যা বলতে আমাদের প্রকৃতি। তাহলে এই প্রকৃতিটি, এই প্রকৃতির সৌন্দর্য অন্য কোথাও তিনি খুঁজে পাননি, যে সৌন্দর্য তিনি বাংলা প্রকৃতির মধ্যে খুঁজে পেয়েছেন। তাই জীবনানন্দ দাশ কিন্তু এই বাংলা প্রকৃতি নিয়ে এত বড় শিল্পী। দেখি নাই অত অজস্র চুলের ঝুমা, হিজলে কাঠালে জামে ঝরে অবিরত। তাহলে অজস্র চুল, যেটা আমরা কল্পনা করেছিলাম, আমরা দেখেছিলাম কেশবতী কন্যার চুলগুলি যেরকম কবির চোখে মুখে লেগেছে তার ছোঁয়া, সেই ছোঁয়াটা কিন্তু কবি দেখতে পেয়েছেন আমাদের গাছগাছালির উপরেও কিন্তু পড়েছে। যেরকম তিনি অজস্র চুলের চুমা, চুম্বন, স্পর্শ, হিজল, কাঁঠাল, জাম, এই সমস্ত গাছের উপরে যেন ছড়িয়ে পড়েছে। হিজল গাছ কেমন? আমরা দেখেছি যে হিজল গাছের যে ফুল হয়, সেই ফুলটা অনেকটা গোলাপি ধরনের, হালকা গোলাপি ধরনের হয়। আর অন্যান্য গাছগুলি তো আমরা অবশ্যই চিনি, আমাদের সামনেই রয়েছে কাঁঠাল, জাম। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। কবি বুঝতেই পারেননি, জানে নাই, বুঝতে পারেনি যে এত স্নিগ্ধতা, এত মাধুর্য এই বাংলার প্রকৃতিতে। এই স্নিগ্ধ গন্ধে যেন মোহে আবিষ্ট হয়ে পড়েছেন কবি। অন্যান্য কবিদের বা সাহিত্যিকদের গল্প কবিতা পড়তে গেলে আমাদের একটা মন হলেই হয়, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দরকার পড়ে না। কিন্তু জীবনানন্দ দাশের কবিতা পড়তে গেলে আমাদের পঞ্চ ইন্দ্রিয়েরই দরকার পড়ে। পঞ্চ ইন্দ্রিয় না যদি আমরা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি, তাহলে তার কাব্য রস আমরা আহরিত করতে পারি না যথাযথভাবে। কেননা আমরা যেরকম পড়ব, আমরা দেখব, আমরা স্পর্শ অনুভব করব, আমরা চলে যাব সেই সবুজ প্রান্তরে, সেইখানে যে মাটির সোদা গন্ধ, সেইগুলি আমরা যদি ঘ্রাণটা না নিতে পারি, তাহলে কবিতা কিন্তু রস ঠিকঠাক আমরা কাব্যসোধা পান করতে পারবো না। তাই এত স্নিগ্ধ, এত মাধুর্যতা, এত যে আমাদের আকর্ষণ, সেই আকর্ষণ কিন্তু অন্য কবির মধ্যে সেইভাবে পাবো না যতটা আমরা পাই জীবনানন্দ দাশের কবিতার মধ্য দিয়ে। তাহলে আমরা প্রথমটুকু পড়ছি। তাহলে এইখানে তোমরা দেখো 1 2 3 4 5 6 7 8, প্রথম 8টা লাইনে একটা স্তবক হয়েছে। পরেরটা দেখো 1 2 3 4 5 6, তাহলে প্রথম 8 লাইন আর পরে 6 লাইন, যেটাকে আমরা বলি সনেট বা চতুর্দশপদী। কিন্তু সনেটের যে গুণাগুণগুলি, সেই সনেটের গুণাগুণগুলির সম্পূর্ণরূপে এই আকাশে সাতটি তারা কবিতার মধ্যে কবি যথাযথভাবে পালন করেননি, ইচ্ছা করেই। কেননা তার মনের যে আবেগ, মনের যে আবেশ, সেইগুলি করতে গিয়ে তিনি ততটা বজায় রাখতে পারেননি। তাই এই কবিতাটা চতুর্দশপদী কবিতা হলেও এটাকে আমরা সনেট বলবো না। সনেটের অন্যান্য বৈশিষ্ট্যগুলি কিন্তু এইখানে যথাযথভাবে পালন করা হয়নি। তাহলে এই কবিতাটাকে আমরা চতুর্দশপদী কবিতা বলবো, কিন্তু সনেট বলবো না। কবি আমাদের কোথায় নিয়ে গেছেন? আমরা বসে আছি একটা সবুজ প্রান্তরে। আমার হাতের ডান দিকে, বাঁ দিকে, সামনে পেছনে সব জায়গায় যেন সবুজ আর সবুজ। সময়টা সন্ধ্যা। সেই পল্লী প্রকৃতির সন্ধ্যার সময় আকাশের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে
সাতটি তারার আগমন। সেই সাতটি তারা দেখে কবি অভিভূত। আর সন্ধ্যার সেই মেঘরাশিরা পরন্ত সূর্যের লাল আভাটা নিয়ে যেন মনে হচ্ছে পাকা কামরাঙার মতন রং ধারণ করেছে। আর মৃতমনিয়া পাখির মতো গঙ্গাসাগরে সে যেন নিমজ্জিত হয়ে পড়ছে। আর সেই সুন্দর বাংলাকে তিনি শান্ত অনুগত এই বলে অভিহিত করেছেন। আর সেই সন্ধ্যাটা হচ্ছে নীল সন্ধ্যা। প্রকৃতিকে তিনি তুলনা করেছেন কেশবতী কন্যার সঙ্গে। সেই মাধুর্যতা লেগে রয়েছে প্রকৃতিতে। সেই প্রকৃতি দেবীর, প্রকৃতি কন্যা নারীর সেই কালো কেশগুলি, চুলগুলি ছড়িয়ে দিয়েছে আমাদের প্রকৃতির চারিধারে। যেন রয়েছে আমাদের গাছপালার উপরে, যেন সাগরে। আর কবির চোখে মুখে বারবার চুলের ঘ্রাণ নিচ্ছে, চুলের ছোঁয়া নিচ্ছে। এরকম সৌন্দর্য, এরকম প্রকৃতির বর্ণনা বা এরকম সুধা, প্রকৃতি সুধা আর কোথাও হয়তো গিয়ে কবি পান করতে পারবেন না, কবি অবলোকন করতে পারবেন না। তাই কবির সেই লাইনটা, আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর দেখি নাই, তাহলে তিনি আর কোথাও দেখতে পাননি। সেই হিজল, সেই কাঁঠাল, সেই জাম গাছের উপরেও যেন সেই ছোঁয়াটা লেগে রয়েছে। এত স্নিগ্ধতা, এত রূপসীর বর্ণনা, রূপসীর যে আকর্ষণ, তার যে একটা ভাবধারা, তার যে একটা আলোর মালা, চিত্রাঙ্কন, সেই চিত্রাঙ্কন অন্য কোথাও কবি খুঁজে পাননি। আমাদের এই আকাশের সাতটি তারা কবিতার মধ্যে কবি আমাদের প্রকৃতির বর্ণনা এইভাবেই দিয়েছেন। তাহলে আজকে এইটুকুই থাক। আবার সামনের দিন আমরা পরের স্তবকটা পড়ব, আলোচনা করব। আর আমাদের পুরো কবিতা থেকে যে ধরনের প্রশ্ন আসে সেইগুলি আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কারো যদি কোনো রকম সমস্যা হয় এই পড়াশোনার বিষয়ে, তাহলে আমাকে ফোন করতে পারো। আমার ফোন নাম্বারটা হচ্ছে 7001919763, 7001919763। ঠিক আছে, তাহলে ভালো থাকবে। ওকে, গুড বাই।